আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সোনার উদ্দিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় 11 একটি শিরোনাম জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আসো, আলোচনার পূর্বে আমরা এই অধ্যায়ে কী কী বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি, আজকের এই বিষয় শিরোনামটি কয়টি অংশে বিভক্ত হয়েছে এবং কী বিষয় নিয়ে আলোচনা করব তা আমরা একটু দেখে নিই এবং জেনে নিই। দেখো শিক্ষার্থীরা, তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচনার বিষয় হলো অধ্যায় 11 এর জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। তো জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসার কথাটা বললে বোঝা যায় যে আমাদের জীবন তো অনেক দুর্বিময়। তাহলে এই জীবনটাকে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে রাখার জন্য, সঠিকভাবে কর্ম সম্পাদন করার জন্য আমাদেরকে সুস্থ এবং সুন্দর থাকতে হবে। আমরা স্বাভাবিকভাবে কোনো রোগ ব্যাধি থেকে সুস্থ থাকলেও অনেক সময় আমরা আমাদের জীবনের অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে অসুস্থ হয়ে পড়ি। আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা বিভিন্ন বড় রোগ ব্যাধি থেকে সুস্থ থাকার পরেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে আমরা হঠাৎ অসুস্থ হয়ে যাই। এই অসুস্থ যেন আমরা না হই, দুর্ঘটনায় কবলিত না হই, আজকের বিষয়টি সেটাই মূলত আলোচনার বিষয়, যে জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমরা এই কোনো দুর্ঘটনায় কবলিত হব না। যদিও হয়ে যায় তাহলে সেখান থেকে বড় ধরনের ক্ষতি হইতে উদ্ধার পাওয়ার জন্য আমরা সাবধানতা অবলম্বন করে এবং চিকিৎসার মাধ্যমে সেটা থেকে আমরা বড় ক্ষতি থেকে আমরা রেহাই পাওয়ার চেষ্টা করব। আসল শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের জীবনের বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়। আর এই দুর্ঘটনাগুলো হলো শিরোনামে আমরা দেখতে পাচ্ছি। দেখো, প্রথমে আছে পানিতে ডোবা, তারপরে রয়েছে সাপে কাটা, এরপরে রয়েছে আগুনজনিত দুর্ঘটনা বা আগুনে পোড়া, তারপরে রয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে এই দুর্ঘটনাগুলো আমাদের জীবনে অনাকাঙ্ক্ষিত একটা দুর্বিময় অবস্থা বয়ে নিয়ে আসে। তো এই দুর্বিময় অবস্থা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য আমরা সবসময় সতর্কতা অবলম্বন করব, যেন আমরা এই দুর্ঘটনায় কবলিত না হই। তারপরও যখন আমরা দুর্ঘটনায় কবলিত হব, তখন সেই দুর্ঘটনা থেকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন যেন আমরা না হই, সে থেকে আমরা এই দুর্ঘটনায় আমরা কি করব, দুর্ঘটনা থেকে আমরা উদ্ধার করব বা উদ্ধার পাবো। আমাদের পাশে যারা অবস্থান করবে তারা আমাদেরকে উদ্ধার করবে, বা আমরা দুর্ঘটনা কবলিত সে মানুষদেরকে উদ্ধার করব এবং তাদের দ্রুত আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং প্রাথমিক চিকিৎসার পরে তাদের প্রয়োজনীয় ডাক্তার বা হাসপাতালের চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তুলবে। এটা আমাদের কাম্য এবং আজকের আলোচনার বিষয় হবে। তো শিক্ষার্থীরা,
আসো আমাদের আলোচনার থেকে আমরা আমাদের পাঠ্যবই থেকে আমরা বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনায় আসি। তো শিক্ষার্থীরা একটা বিষয় তোমরা মনোযোগ রাখবে যে আমাদের এই অধ্যায়গুলো অতি অল্প সময়ে আলোচনা করতে হয় বিদায় তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে, দেখবে অবশ্যই ব্যাখ্যালি অমনোযোগী হবে না, তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে তোমাদের ব্যর্থ হয়ে যাবে। তো দেখো, দুর্ঘটনা বা কি এবং এটা কীভাবে ঘটে। আমাদের অধ্যায় 11 জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে। দুর্ঘটনার ফলে আমাদের শরীর ও সম্পদের ক্ষতি হয়। হ্যাঁ শিক্ষার্থীরা, তো আগেই তো বলেছি দুর্ঘটনা তো হঠাৎ করেই ঘটে এবং এটা আমাদের জীবনে কারোই কাম্য না এবং আমরা কেউই এই দুর্ঘটনায় কবলিত হতে চাই না, কিন্তু হঠাৎ করেই ঘটে যায়। আমরা প্রায় নানা ধরনের দুর্ঘটনায় কথা শুনে থাকি বা দেখে থাকি, আবার নিজেরাও কখনো কখনো দুর্ঘটনার সম্মুখীন হই। তো এই দুর্ঘটনাগুলোর প্রকার এবং কিভাবে হয় দেখো, বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি যে কোনো স্থানে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তো বিভিন্ন ধরনের দুর্ঘটনা, আমরা সচরাচর যে সকল দুর্ঘটনার সম্মুখীন হই সেগুলোর মধ্যে রয়েছে পড়ে যাওয়া। আমরা রাস্তাঘাটে বা রাস্তা যে কোনো জায়গায় আমরা হঠাৎ করে আশ্রয় পড়ি, এই ধরনের তখন আমাদের হাত পা ভেঙে যাওয়া থেকে অনেক ধরনের বড় ধরনের ক্ষতি হতে যেতে পারে। আবার দাঁড়ালো অস্ত্রপাতি দিয়ে কেটে যাওয়া, তারপর আগুন লাগা বা পুড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, বিষক্রিয়া হওয়া, এগুলো হলো সাধারণ দুর্ঘটনা। এছাড়াও অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, সাপে কাটা, পানিতে ডোবা। সড়ক দুর্ঘটনা, সাপে কাটা, পানিতে ডোবা এটা একটা বড় ধরনের দুর্ঘটনা। আর আমরা ছোটোখাটো দুর্ঘটনার কথা তো বললাম, যে পুড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুন লাগা, পুড়ে যাওয়া। দুর্ঘটনা মূলত সবই বড় ধরনের দুর্ঘটনা। এই দুর্ঘটনা থেকে ছোট হলেও বা বড় হলেও আমরা যদি সঠিক সময় মতো চিকিৎসা নিতে পারি বা প্রাথমিক চিকিৎসা নিতে পারি, তাহলে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমাদের রেহাই পাওয়া সম্ভব। আর আমরা যদি আমাদের জ্ঞানের অভাবে বা অবহেলার কারণে এর প্রাথমিক চিকিৎসা বা সুরাহা বা না নিতে পারি, তাহলে আমাদের জীবন অনেক ক্ষতি হতে পারে এবং জীবন পর্যন্ত বিনাশ হতে পারে। তো আসল শিক্ষার্থীরা, এই দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায়। তো দেখো, বেশিরভাগ দুর্ঘটনায় প্রতিরোধ করা সম্ভব। পানিতে ডোবা, সাপে কাটা, আগুন লাগা, আগুন পোড়াজনিত দুর্ঘটনা কীভাবে প্রতিরোধ করা যায় তা আমরা এবং উল্লেখ করব। দেখো, পানিতে ডোবা, এখন পানিতে ডোবা এটা তো আমাদের ভিতরে যারা সাঁতার যায় না বা তোমরা যারা ছোট, তোমরা যারা সাঁতার জানো না, পুকুরে বা নদীতে বা অন্য কোনো জলাশয়ে গোসল করতে গিয়ে হঠাৎ করে অথই পানিতে ডুবে যায়, এটাই স্বাভাবিক। তো এই পানিতে ডোবা থেকে আমরা কিভাবে আমরা রেহাই পাবো, সেটা হলো যে আমরা অনেকে নদীতে, খাল নদীতে গোসল করতে যাই, সাঁতার কাটতে পছন্দ করি। আমরা প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে মৃত্যুর খবরও শুনতে পাই। তবে সাঁতার শিখে আমরা পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। সাঁতার না শিখে আমরা পানিতে, অথই পানিতে গোসল করতে যাব না বা অথই পানিতে নামবো না, তাহলে আমরা এর থেকে রেহাই পাবো। তবে সাঁতার শিখে আমরা পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। মনে রাখতে হবে, বড়দের সাহায্য ছাড়া একা একা সাঁতার কাটা বা পানিতে ঝাঁপ দেওয়া উচিত নয়। এছাড়া পানিতে গোসল বা সাঁতার কাটার সময় অন্যদের প্রতিও লক্ষ্য রাখতে হবে। এরপরে শিক্ষার্থীরা দেখো, সাপে কাটা। তো আমাদের দেশে সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ বেশি সাপে কাটার শিকার হয়। সাপ বন জঙ্গল ছাড়াও বাড়িঘরে আশেপাশে থাকে। আমরা বিভিন্ন উপায়ে সাপে কাটা প্রতিরোধ করতে পারি। কিভাবে আমরা সাপে কাটা প্রতিরোধ করতে পারি? সাপ নিয়ে আমরা নড়াচড়া বা খেলাধুলা করবো না। সাপ থাকতে পারে এমন জায়গা যেমন ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক বা গর্ত ইত্যাদি
জায়গা থেকে আমরা এড়িয়ে চলব। জঙ্গল বা ঝোপঝাড় যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করব। রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করব। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে। শিক্ষার্থীরা এরপরে আগুনজনিত দুর্ঘটনা দেখো। দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে আগুনজনিত দুর্ঘটনার শিকার হতে পারি। রান্না করার সময় চুলার গরম বস্তু স্পর্শ করলে আমরা আহত হতে পারি, যেমন পুড়ে যাওয়া। রান্নার সময় অসাবধানতা, মোমবাতি কুপিবাতি ব্যবহারের অসতর্কতা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। জ্বলন্ত বিড়ি, সিগারেট বা ডিএসএলআর কাঠি যেখানে সেখানে আমরা ফেলবো না, বা শিশুদের ম্যাচ বা লাইটার নিয়ে খেলা করা ইত্যাদি দুর্ঘটনার কারণ, সেগুলো আমরা শিশুদেরকে করতে দেব না। তো আমরা এই আগুনজনিত দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ করতে পারি? আমরা বিভিন্ন উপায়ে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি, যেমন চুলার কাছাকাছি যাওয়া, ম্যাচ নিয়ে খেলা থেকে আমরা বিরত থাকবো। রান্নার সময় লম্বা হাতাওয়ালা ঢিলেঢালা পোশাক পরা যাবে না, অবশ্যই আটশাট খাটো পোশাক পরতে হবে রান্নার সময়। সহজে আগুন ধরে এমন বস্তু যেমন কাগজ, কাপড়, শুকনো কাঠ ইত্যাদি তাপ ও আগুনের শিকার থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করব। একই প্লাগে যদি অতিরিক্ত সংযোগ দেয় তাহলে দুর্ঘটনা করতে পারে। আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নেভাতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে ভেজা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে অথবা আগুনের উৎসে পানি ঢেলে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে। একা একা আগুন নিভানো যাওয়া ঠিক নয়। সবার আগে নিজের নিরাপত্তা এবং নিজের জীবনের কথা চিন্তা করতে হবে। তো শিক্ষার্থীরা, এভাবে আমাদের দেখো পানিতে ডোবা, সাপে কাটা, আগুনজনিত দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে। তো এখন আমরা প্রাথমিক চিকিৎসা কি জিনিস সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেখো, যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে আমরা অন্যরা কি করব, তাকে আমরা কিভাবে সাহায্য করব? তো দেখো, তাহলে এই প্রাথমিক চিকিৎসা আমরা তাকে সাহায্য করব। হাসপাতালে নেওয়ার পরে অসুস্থ হলে আহত ব্যক্তিকে আমরা তাকে সেবা প্রদান করব। তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে বলতে পারি যে কোনো অসুস্থ ব্যক্তি, সে অসুস্থতা সে স্বাভাবিকভাবে হতে পারে বা কোনো দুর্ঘটনায় কবলিত হয়ে অসুস্থ হতে পারে। এই দুর্ঘটনায় কবলিত অসুস্থ ব্যক্তি বা সাধারণভাবে অসুস্থ ব্যক্তিকে আমরা ডাক্তারের নিকট যাওয়ার পূর্বে বা হাসপাতালে নেওয়ার পূর্বে আমরা প্রাথমিকভাবে যে চিকিৎসা আমরা দিতে পারি, যে চিকিৎসার মাধ্যমে তার জীবন পর্যন্ত রক্ষা হতে পারে, এটাকে আমরা প্রাথমিক চিকিৎসা বলবো। এই প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়। আচ্ছা, এরপরে শিক্ষার্থীরা, আমরা প্রাথমিক চিকিৎসা কী দিতে পারি? সর্বপ্রথম আমাদের বড় কাউকে কী করতে ডাকতে হবে, জরুরি সেবার জন্য তাকে সাহায্য পেতে হবে এবং নিজেকে নিরাপদ রেখে আমরা অন্যের সেবা করব। আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না হলে আমরা নিজেরাই দুর্ঘটনা পড়তে পারি। আহত ব্যক্তিকে আমরা স্থির রাখবো। প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে আমরা নড়াচড়া করব না। আহত ব্যক্তিকে আমরা সবসময় শান্ত রাখবো। আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা, যেমন তুমি সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, এ সমস্ত কথা বলে আমরা তাকে শান্ত রাখবো। তো কিভাবে বিভিন্ন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা আমরা এখন আলোচনা করব। দেখো, আমাদের আলোচনার প্রথমে আগুনে পুড়ে যাওয়া। হঠাৎ কোনো দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিকে আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা দেব? শিক্ষার্থীরা,
আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির আমরা প্রাথমিক চিকিৎসা দেব যে পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ধীরে ধীরে ঠান্ডা পানি ঢালবো। ঠান্ডা পানি আমরা জোরে ধারায় ঢালবো না। পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না। বরফ ব্যবহার করলে আরও পোড়া স্থানে কুচকে ফোসকা করতে পারে। পোড়া স্থানে ফোসকা পড়লে ফোসকা আমরা গলাবো না। সামান্য পোড়ায় বার্নাল বা পানি নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে আমরা লাগাতে পারি। প্রয়োজনে দ্রুত আমরা ডাক্তারের পরামর্শ নেব। এরপরে আসল শিক্ষার্থীরা, পানিতে ডোবার আমরা কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসা করতে পারি। আমরা প্রথমে সাহায্যের জন্য বড়দের ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো। কিভাবে আমরা এই প্রাথমিক পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধার করব, সম্ভব হলে নিরাপদ মনে করলে সম্ভব হলে বা নিরাপদ মনে করলে পানিতে ডুবে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা দড়ি বা কাঠি ধরে দিয়ে আমরা তাকে উদ্ধার করতে পারি। যেমন বড় কাঠের টুকরা, কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব। ডুবতে থাকা ব্যক্তি যেন সেটি ধরে ভাসতে পারে এবং উঠে আসতে পারে। একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না, এতে আমি নিজেও ডুবে যেতে পারি। তো শিক্ষার্থীরা, এবার পানিতে ডোবা ব্যক্তিকে আমরা জলাশয় থেকে বা পানি থেকে উঠে নিয়ে এসে রোগীকে চিৎ করে শুয়ে দিতে হবে। এরপর আমরা রোগীর মুখে মুখ রেখে কৃত্রিম শ্বাস প্রশ্বাস আমরা পরিচালনা করব। যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে ততক্ষণ আমরা রোগীকে আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালিয়ে দেবো এবং ফু দিয়ে তার স্বাভাবিক শ্বাসটা আমরা চলাচল ঘটাবো। ফু দেওয়ার পর রোগীর বুক যেন ফুলে উঠছে কিনা তার লক্ষ্য রাখতে হবে। রোগীর বুক ফুলে না উঠলে মাথার পরিবর্তন করে আমরা পুনরায় ফু দেব। তারপরে রোগী নিজে শ্বাস নেওয়া বা ডাক্তার না আসা পর্যন্ত এভাবে আমরা রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রোগীকে আমরা সুস্থ বা স্বাভাবিক রাখার চেষ্টা করব। এরপরে শিক্ষার্থীরা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি এবং চিকিৎসা দিতে পারি। মানবদেহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। যেমন পুড়ে যেতে পারি বা হৃৎস্পন্দন বন্ধ হয়ে মারাও যেতে পারি। এ ধরনের দুর্ঘটনাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বলে। তো বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আমরা কীভাবে উদ্ধার করব? যত দ্রুত সম্ভব বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে। আলাদা করতে হলে মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এরপরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ বা শুকনো কাপড় দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। এ সময় প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি সম্পন্ন করতে হবে। কোনো ক্রমে পাখা মেঝের উপরে আমরা দাঁড়াবো না। কোনোভাবেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে ধরা স্পষ্ট করব না, এতে উদ্ধারকারী নিজেও কি হবে? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হবে। যত দ্রুত ডাক্তার ডাকতে হবে অথবা রোগীকে হাসপাতালে নিতে হবে। ডাক্তার না আসা পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস, নাড়ি স্পন্দন, ক্ষতস্থান পরীক্ষা করতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির দেহ পুড়ে গেলে আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসায় আমরা দেব। যদি আহত ব্যক্তি শ্বাস না নেয় তাহলে পানিতে ডোবা ব্যক্তির মতো আমরা তাকে কৃত্রিম শ্বাস দেব। এরপরে শিক্ষার্থীরা, আমরা সাপে কাটার আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারি। সাপে কাটার প্রাথমিক চিকিৎসা হলো সাপে কাটা থেকে আমরা কি করব? আমরা এড়িয়ে চলব। সাপের রং ও গড়ন মনে রাখতে হবে, কেননা বিভিন্ন প্রজাতির সাপে কাটতে পারে। তাহলে সাপের হয়তো কম বিষাক্ত, বেশি বিষাক্ত সাপের আমরা রং গড়ন দেখে আমরা বুঝতে পারবো। যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। ডাক্তার না আসা পর্যন্ত যা করব, রোগীকে যত সম্ভব স্থির অবস্থায় রাখব এবং শরীরের যে অংশ সাপে কেটেছে
তা বুকের অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখবো। কাটা স্থানের উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধবো। এরপরে সাপে কাটলে যা যা করা আমরা করব না, সাপে কাটা রুগীকে আমরা যে সমস্ত কাজ থেকে আমরা করব না, সেটা হলো যে বিষ বের করার জন্য ক্ষতস্থানে মুখ দিয়ে চুষবো না, চষা যাবে না। ক্ষতস্থানের চারপাশ স্তক কাটা যাবে না। ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না। প্রয়োজনে হলে রোগীকে নড়াচড়া করা যাবে না। প্রয়োজন না হলে রোগীকে নড়াচড়া করব না। সাপটি ধরার চেষ্টা করব না। ওঝা বা সাপুরের কাছে চিকিৎসার জন্য আমরা যাব না। তো শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। তো এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলন আছে, অনুশীলনের প্রথমে রয়েছে শূন্যস্থান। শূন্যস্থানের প্রথমে দেখো রয়েছে হঠাৎ ঘটে যাওয়া। 1 নম্বর, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে, তাই হলো ড্যাশ। বন্ধুরা, তাই হলো দুর্ঘটনা। 2 নম্বর, সাপ বন জঙ্গল ছাড়াও ড্যাশ আশেপাশে থাকে, বাড়িঘরের আশেপাশে থাকে। 3 নম্বর, আমরা ড্যাশ শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি, আমরা সাঁতার শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। 4 নম্বর, শরীরের কোনো অঙ্গ ড্যাশ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে, শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে বিদ্যুৎ সৃষ্ট হয়। শিক্ষার্থীরা, এইভাবে 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর আগুনজনিত দুর্ঘটনায়। 1 নম্বর, আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি? আগুনজনিত দুর্ঘটনার প্রতিরোধের ভালো উপায় হলো আগুন থেকে দূরে থাকা। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। শুকনো কাগজ বা কাগজ চুলের কাছাকাছি রাখা, আগুন নিয়ে খেলা করা, রান্নার সময় লম্বা হাতওয়ালা পোশাক পরা না, এগুলো তো আরও সহায়ক। অতএব আগুন থেকে দূরে থাকাই হলো আগুনের দুর্ঘটনার প্রতিরোধের ভালো উপায়। এরপর 2 নম্বর, পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব? পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। 3 নম্বরে দেখো, সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব? সাপে কাটা রোগীকে আমরা যথাসম্ভব স্থির রাখবো, অস্থির করব না। শিক্ষার্থীরা, এরপরে আসো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, বাড়িতে কি কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? তো শিক্ষার্থীরা, বাড়িতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে আমাদের যেমন হাত পা বা বিভিন্ন অঙ্গ কেটে যাওয়া, বা আছড়ে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, বা বাড়ির আশেপাশে বাইরে বাইরে আমাদের সাপে কাটতে পারে, এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 2 নম্বর, বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি কীভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব? শিক্ষার্থীরা, বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আমরা সরাসরি ধরবো না বা ছোবো না। প্রথমে আমরা কি করব? বুদ্ধিমত্তার সাথে বিদ্যুতের যে মেইন সুইচ আমরা অফ করব, তাহলে সমস্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। তখন সহজে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পারবো। তা না সম্ভব হলে আমরা বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে শুকনো কাপড় বা শুকনো বাঁশ বা শুকনো কাঠি, এগুলো দিয়ে আমরা কাঠ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আমরা সরিয়ে নেব। কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়? শিক্ষার্থীরা, আগুনে পোড়া ব্যক্তিকে আমরা কি করব? আগুনে পোড়া জায়গায় ঠান্ডা পানি ধারা ঢালবো, সেখানে আমরা ফোস্কা গলাবো না, এবং প্রয়োজন হলে সেখানে অগ্নি নিরোধক তোমার আগুনে পোড়াজনিত পাউডার বা বার্নাল, এগুলো ওষুধ ব্যবহার করব, এবং তারপরে আমরা ডাক্তারের শরণাপন্ন হব। এইভাবে গেল আমাদের আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা। এরপরে প্রাথমিক চিকিৎসার বড় প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো শিক্ষার্থীরা, সেটা হলো যে আমরা প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো আমরা বড়দের সাহায্য চাবো, বড়দের সাহায্য চাবো, নিজেকে নিরাপদ রাখবো, আহত ব্যক্তিকে স্থির রাখবো, এবং আহত ব্যক্তিকে শান্ত রাখবো। তাহলে আমরা, সবচেয়ে বড় কথা হলো প্রাথমিক চিকিৎসার জন্য আমরা আহত ব্যক্তিকে আমরা যথাসম্ভব স্থির রেখে আমাদের নিজেদের বুদ্ধিমত্তার সাথে ধীরে স্থিরে শান্তভাবে আমরা তাকে চিকিৎসা দেব। আমরা পানিতে ডুবে থাকা কোনো মানুষকে কীভাবে উদ্ধার করব? পানিতে ডুবে থাকা ব্যক্তিকে আমরা প্রথমে
লম্বা বাঁশ বা দড়ি বা কলার গাছ দিয়ে তাকে আমরা উদ্ধার করতে পারি। তা না হলে আমরা নিজেরা আমাদের শ্বাস প্রশ্বাস যন্ত্রের আমরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে তাদেরকে আমরা উদ্ধার করতে পারি। তো শিক্ষার্থীরা ডুবে থাকা ব্যক্তিকে যেন সেটি ধরে ওই যে কলার গাছ বা দড়ি বা বাঁশ ধরে উঠতে পারে, সেইভাবে আমরা চেষ্টা করব। কখনোই আমরা পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে নিজেরা যেন আমাদের জীবন বিনাশ না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সাপে কাটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? সাপে কাটা প্রতিরোধ করতে পারি আমরা, সেটা হলো যে সাপ নিয়ে আমরা খেলাধুলা করবো না। ঝোপঝাড় আমাদের বাড়ির আশেপাশে ঘন ঘাস বা ঝোপঝাড় ইট পাথরের গর্ত, সেখানে সাপ থাকতে পারে, এই জায়গাগুলো এড়িয়ে চলবো। আমরা বন জঙ্গলে ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা কাঠি এবং ব্যবহার করব। রাতে চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করব এবং বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। শিক্ষার্থীরা, এই গেল আমাদের দুর্ঘটনা। 4 নম্বর প্রশ্ন, দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব? দুর্ঘটনায় পড়া মানুষ শ্বাস না নিলে আমরা পানিতে ডোবা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালনা করব। নাকের সাথে মুখ লাগিয়ে আমরা জোরে বাতাস দিতে থাকব এবং বুকে চাপ দিয়ে আমরা তাদের লাংস বা ফুসফুসকে বায়ু সঞ্চালন করব। তো শিক্ষার্থীরা আজকে আমাদের এই ছিল আমাদের বিষয়। তোমরা এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করবে এবং বারবার অধ্যয়ন করলে তাহলে তোমাদের পরীক্ষার উপযোগী হবে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।